হ্যালো ছাব্বিশ বছরের শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য বাংলা ফাইনাল সাজেশন প্রথম পত্রের ক যেই সৃজনশীলগুলো এবং এমসিকিউ কয়ের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আসলাম। তো 10 মিনিটের একটি ভিডিওর মাধ্যমে তুমি আজকে একদম সকল সৃজনশীলগুলোর মানে তোমার গদ্য এবং পদ্য যত এমসিকিউ এবং সিকিউ রয়েছে সবগুলো তুমি একদম ফাইনাল সাজেশন পেয়ে যাবা। তো চলো শুরু করি আমরা। তো দেখো, সৃজনশীলের তোমাদের এটা এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য শুধু, এবং এটা বাংলা প্রথম পত্রের উপরে ভিত্তি করে আমি তৈরি করেছি। তো একদম টপ 50টি রিভিশনের জন্য সৃজনশীল প্রশ্নের গদ্য এবং পদ্য। তো চলো শুরু করি একদম প্রথম থেকেই। এটা শুভা নিয়ে প্রথমে লিখেছি আমি, যেহেতু শুভা গল্পের তোমার কি বলা হয়েছে দেখো, শুভা গল্পের শুভার প্রকৃতির শব্দ এবং বিচিত্র গতি কি, এটা বোবার ভাষা। শুভা বোবা প্রকৃতি ছিল, এই কারণে শুভা গল্পের প্রকৃতি এবং বিচিত্র গতি কি বোবার ভাষা। তারপর দেখো, সুয়ার গ্রামের নাম কি, সুয়ার গ্রামের নাম চণ্ডীপুর। সুয়ার গ্রামের নাম কি, চণ্ডীপুর। তারপর দেখো, প্রতাপের প্রধান শখ কি ছিল, প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। তারপর দেখো 4 নম্বর প্রশ্নটা বলা হয়েছে, সুভাকে তার বাবা মা কি মনে করতেন। সুভাকে তার বাবা মা কি মনে করতেন, এটা অভিশাপ বা বোঝা মনে করতেন। তারপর দেখো, সুভার অন্তরঙ্গ বন্ধু ছিল কারা। সুভার অন্তরঙ্গ বন্ধু ছিল সর্বশী ও পাঙ্গুলি। সুভার অন্তরঙ্গ বন্ধু ছিল কারা, সর্বশী ও পাঙ্গুলি। এটা দুইজন গাভী বা গরু, এখানে গাভী হিসেবে তুলনা করা হয়েছে কিন্তু। তারপর দেখো, বই পড়া প্রবন্ধে বা প্রমোদ চৌধুরী যে গল্পটা লিখেছেন, প্রমোদ চৌধুরী, বানানটা ভালো করে এটা মুখস্থ রেখো, প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই কি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্রই কি, স্বশিক্ষিত। তারপর দেখো, লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দেওয়ার কারণ কি, এটা মনের সুস্থতা। লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দেওয়ার কারণ কি, এটা মনের সুস্থতা। তারপর দেখো, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি, প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম বীরবল। তারপর দেখো, বই পড়া প্রবন্ধের লেখক কোনটির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, এটা লাইব্রেরির উপর লেখক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারপর 10 নম্বর প্রশ্নটি কি বলা হয়েছে, আমাদের শিক্ষিত সমাজের লুলুপ দৃষ্টি আজ কিসের উপরে, এটা অর্থের উপরে। আমাদের সমাজে আজ শিক্ষিত সমাজের লুলুপ দৃষ্টি কিসের উপরে, অর্থের উপরে। তারপর দেখো, আম আটির ভেপু লিখেছেন কে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো ওনার প্রথম যে সিকিউরিটি তৈরি করেছি বা করার জন্য তৈরি করেছি, দেখো আম আটির ভেপু গল্পে কোন পূজার উল্লেখ আছে, এটা মনসা পূজা। মানে সাপ নিয়ে যে পূজাটা করা হয় সাপের জন্য, এই পূজার নাম মনসা পূজা। তারপর দেখো, অপুর প্রিয় খেলনার নাম কোনটি, অপুর প্রিয় খেলনার নাম আমাটির ভেপু। তারপর দেখো 13 নম্বর, দুর্গা তার ভাইকে কি লুকিয়ে খেতে বলেছিল। অপু তার ভাইকে কি লুকিয়ে খেতে বলেছিল দুর্গা, এটা আম লুকিয়ে খেতে বলেছিল। দুর্গা তার ভাইকে কি লুকিয়ে খেতে বলেছিল, আম। তারপর দেখো, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের নাম কি, এটা পথের পাঁচালী। পথের পাঁচালী তার বিখ্যাত উপন্যাসের নাম। তারপর দেখো, অপুর টিনের বাক্সে কি কি ছিল, এটা কড়ি, নাটাফল ও খাপড়ার কুচি, এগুলো ছিল অপুর টিনের বাক্সে। তারপর দেখো, নিম গাছ গল্পের লিখেছেন বনফুল। নিম গাছের ছাল দিয়ে নিয়ে লোকজন কি কাজে লাগায়, নিম গাছের ছাল নিয়ে লেখক বা লোকজন কি কাজে লাগায়, এটা সেদ্ধ করে খায়। এটা কি করে খায়, সেদ্ধ করে খায়। তারপর দেখো, বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হয় কেন, এটা নিমের হাওয়া ভালো, নিমের হাওয়া ভালো এই জন্য। তারপর দেখো, নিম গাছ গল্পের শেষ বাক্যটি কিসের প্রতীক, এটা গৃহবধূর প্রতীক। গৃহবধূর প্রতীক। নিম গাছ গল্পের শেষ বাক্যটি কিসের প্রতীক, এটা গৃহবধূর প্রতীক। তারপর দেখো, বনফুলের প্রকৃত নাম কি, বনফুলের প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায়। এই বানানটা ভালো করে মনে রেখো। দেখো, বনফুল ওনার ছদ্মনাম, আর বলাই চাঁদ মুখোপাধ্যায় এটা ওনার আসল নাম বা প্রকৃত নাম। তারপর দেখো, নিম গাছটি কাটলো না কেন, এটা মুগ্ধতার কারণে কাটলো না। নিম গাছটি কাটলো না কেন, মুগ্ধতার কারণে। তারপর দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও শিক্ষা মনুষ্যত্ব দুইটা একসাথে এখানে দিয়েছি। তোমার কোন যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরাজয়ের মিথ্যা সংবাদ শোনা গিয়েছিল। তোমার কোন যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যা পরাজয়ের সংবাদ শোনা গিয়েছিল, এটা উহুদের যুদ্ধে। এটা কোন যুদ্ধে, এটা উহুদের যুদ্ধে। তারপর দেখো, হযরতের সচেতন চিত্তে মানে হৃদয়ে, চিত্তে মানে শব্দ হৃদয়ে, তাহলে হযরতের সচেতন হৃদয়ে মুহূর্তের জন্য কি স্থান লাভ করেনি, এটা অহংকার লাভ করেনি। কখনোই তিনি অহংকার করতেন না। এটা তোমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে এটা বলা আছে। তারপর দেখো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার এটা শেষ। শিক্ষা ও মনুষ্যত্ব। মানুষের সত্তা কয়টি, মানুষের সত্তা দুইটি। একটা জীব সত্তা, অপরটি মানব সত্তা। একটা তোমার জীব সত্তা, অপরটি কি, মানব সত্তা। তারপর দেখো, শিক্ষার আসল কাজ কি, শিক্ষার আসল কাজই মূল্যবোধ সৃষ্টি। শিক্ষার আসল কাজ কি, এটা মূল্যবোধ সৃষ্টি। তারপর দেখো 25 নম্বরে বলা হয়েছে, মুক্তির জন্য কয়টি উপায়ের কথা উল্লেখ রয়েছে। মুক্তির জন্য তোমার দুইটি উপায়ের কথা বলা হয়েছে।
মুক্তির জন্য দুইটি উপায়ের কথা বলা হয়েছে। তারপর দেখো প্রবাস বন্ধু ও প্রত্যুপকার আব্দুর রহমানের 27 নম্বর প্রশ্নটা হচ্ছে আব্দুর রহমানের বাড়ি কোথায়? এটা হচ্ছে পানশিরে। আব্দুর রহমানের বাড়ি কোথায়? এটা হচ্ছে পানশিরে। তারপর দেখো আব্দুর রহমানের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে কেমন? এটা হচ্ছে সরলতা, সে খুব সহজ সরল ছিল এবং অতিথেয়তা, অতিথিদের আপ্যায়ন করতে সে পছন্দ করত। তারপর দেখো বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলার গদ্যের জনক বলা হয়। তারপর দেখো 30 নম্বরটা প্রত্যুপকার গল্পে কার মহানুভবতা প্রকাশ পেয়েছে? এক আরবীয় ব্যক্তির মহানুভবতা প্রকাশ পেয়েছে। এক আরবীয় ব্যক্তির মহানুভবতা এখানে কি হয়েছে? প্রকাশ পেয়েছে। খলিফা মামুন কোন বংশের ছিলেন? এটা হচ্ছে আব্বাসীয় বংশের ছিলেন। খলিফা মামুন কোন বংশের ছিলেন? আব্বাসীয় বংশের ছিলেন। 21 গল্প তো দেখো 21 গল্পের লেখকের নাম কি? এটা হচ্ছে জহির রায়হান। 21 গল্পের লেখকের নাম কি? জহির রায়হান। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর তপু কে ছিল? তপু ছিল হচ্ছে ভাষা শহীদ। তপু কে ছিল? ভাষা শহীদ। তারপর দেখো জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রের নাম কি? জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রের নাম হচ্ছে স্টপ জেনোসাইড। স্টপ জেনোসাইড, এটা ভালো করে আমার মনে রেখো। জহির রায়হানের বিখ্যাত চলচ্চিত্রের নাম হচ্ছে স্টপ জেনোসাইড। তারপর দেখো 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? 1952 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে বৃহস্পতিবার ছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? বৃহস্পতিবার ছিল। তারপর দেখো 21শে ফেব্রুয়ারি তোমার হচ্ছে 21-এর যে গল্পে পাখি কিসের প্রতীক? এই পাখিটা হচ্ছে তোমার মুক্তির প্রতীক। পাখি কিসের প্রতীক? পাখি হচ্ছে মুক্তির প্রতীক। তো আমাদের গদ্য অংশ শেষ, এখন চলো কবিতা অংশ বা পদ্য অংশ চলে যাই। পদ্য অংশ প্রথমে রয়েছে কপোতাক্ষ নদ। তো কপোতাক্ষ নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো দেখো কপোতাক্ষ নদ কোন ধরনের কবিতা? এটা হচ্ছে সনেট বা চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা মানে হচ্ছে 14 লাইনের যে কবিতাটা হয় এটাকে বলা হয় চতুর্দশপদী কবিতা। তারপর হচ্ছে দেখো সনেটের ষষ্ঠকে কি থাকে? সনেটের ষষ্ঠকে থাকে হচ্ছে ভাবের পরিণতি, এবং সনেটের অষ্টকে কি থাকে? সনেটের অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা। সনেটের অষ্টকে কি থাকে? এটা হচ্ছে ভাবের প্রবর্তনা। তারপর দেখো মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে তোমার 1824 সালে জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? 1824 সালে। তারপর দেখো 41 নম্বর প্রশ্নটা কপোতাক্ষ নদ কবিতায় কবির কোন ভাবটি ফুটে উঠেছে? এটা হচ্ছে স্মৃতি কাতরতার দিকটি ফুটে উঠেছে। কপোতাক্ষ নদ কবিতায় কবির কোন ভাবটি ফুটে উঠেছে? স্মৃতি কাতরতার। তারপর দেখো জীবন বিনিময় ও ওমর ফারুক। জীবন বিনিময় কবিতাটি কার লেখা? জীবন বিনিময় কবিতাটি হচ্ছে গোলাম মুস্তফার লেখা। জীবন বিনিময় কবিতাটি কার লেখা? গোলাম মুস্তফার। তারপর হচ্ছে বাবর কার জীবনের বিনিময়ে নিজের জীবন হচ্ছে বাবর কার জীবনের বিনিময়ে নিজের জীবন দিতে চেয়েছিলেন? মানে হচ্ছে এখানে সম্রাট বাবরের কথা বলা হয়েছে। তার পুত্র হুমায়ুন ওর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছিল। তোমার হচ্ছে কে? বাবর। কার জন্য করতে চেয়েছিল তাহলে? পুত্র হুমায়ুন। পুত্র হুমায়ুন। তারপর দেখো ওমর ফারুক রাদিয়াল্লাহ এর চারিত্রিক বৈশিষ্ট্য কোনটি? ওনারটা হচ্ছে ন্যায়পরায়ণতা। উনি ছিলেন খুব ন্যায়পরায়ণ একজন ব্যক্তি। তারপর দেখো কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? ওনাকে বলা হচ্ছে বিদ্রোহী কবি। তারপর দেখো ওমর ফারুক রাদিয়াল্লাহ মরু সূর্য, এই যে মরু সূর্য কাকে বলা হয়? ওমর ফারুক কবিতায় মরু সূর্য কাকে বলা হয়? এটা হচ্ছে ওমর ফারুককে হচ্ছে মরু সূর্য বলা হয়। এটা মাথায় রেখো, মরু সূর্য কাকে বলা হয়? ওমর ফারুককে মরু সূর্য বলা হয়। এবং সর্বশেষ তোমাদের যে পৃষ্ঠার স্লাইডটি রয়েছে দেখো সেদিন এই মাঠ ও বৃষ্টি, এই কবিতার মধ্যে সর্বশেষ যে কোশ্চেন গুলো তোমাদের জন্য রেখেছি। সেদিন এই মাঠ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? এটা হচ্ছে চালতা ফুলের কথা বলা হয়েছে। সেদিন এই মাঠ কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? চালতা ফুলের কথা বলা হয়েছে। তারপর দেখো এই কবিতাটি তোমার হচ্ছে এই কবিতা বলতে তোমার হচ্ছে সেই দিন এই মাঠ কবিতাকে বুঝিয়েছি। সেই দিন এই মাঠ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। তারপর দেখো 39 নম্বরটা জীবনানন্দ দাশকে কি বলা হয়? এটা হচ্ছে ওনাকে নির্জনতম কবি বা রূপসী বাংলার কবি বলা হয়। তাহলে জীবনানন্দ দাশকে কি বলা হয়? ওনাকে বলা হচ্ছে নির্জনতম কবি অথবা রূপসী বাংলার কবি। বৃষ্টি কবিতায় কোন ঋতুর বর্ণনা পাওয়া যায়? এটা হচ্ছে বর্ষা ঋতুর বর্ণনা পাওয়া যায়। বৃষ্টি কবিতায় কোন ঋতুর বর্ণনা পাওয়া যায়? এটা হচ্ছে বর্ষা ঋতুর বর্ণনা পাওয়া যায়। এবং সর্বশেষ যে 50 নম্বরটি রয়েছে তোমাদের বৃষ্টি কবিতা কার লেখা? এটা হচ্ছে বৃষ্টি কবিতাটি হচ্ছে তোমার ফরুক আহমেদের লেখা। বৃষ্টি কবিতাটি কার লেখা? এটা হচ্ছে ফরুক আহমেদের লেখা। আজকে তোমাদের ভিডিওটি এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। প্রস্তুতি নাও এবং সফল হও আদেশ একাডেমির পাশে থেকে। এবং তোমরা যদি এরকম আরো ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে আদেশ একাডেমির পেজটি তুমি হচ্ছে ফলো করতে পারো, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। এবং ধন্যবাদ সবাইকে। আবারও বলছি তোমরা ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং হচ্ছে যদি কোনো ধরনের সাজেশনের প্রয়োজন হয় বা কোনো ধরনের হেল্পের প্রয়োজন হয় ভাইকে কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই তোমাদের জন্য আমি হচ্ছে সর্বদা চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আবারও হচ্ছে আমাদের এই ফাইনাল সাজেশনটি দেখার জন্য অনুরোধ রইল।